সুপ্রিয় দর্শক, আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ ফিকশন রাইটার। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ব্যাংকক নিবেদিত বই ভালোবাসি তোমারে এই অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর তপতি মণ্ডল। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS করেছেন। তারপর অস্ট্রেলিয়ার মেলবোর্ন দ্য অস্টিন হসপিটাল থেকে মলিকুলার অ্যান্ড কার্ডিয়াক ইমেজিং বিষয়ে ফেলোশিপ সম্পন্ন করেন এবং তিনি নিউক্লিয়ার মেডিসিন নিউক্লিয়ার কার্ডিওলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। ডক্টর তপতি মণ্ডল, আপনাকে স্বাগত জানাই। ভালো আছেন? ধন্যবাদ। হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? আমরা শুরুতেই আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি মূলত বইয়ের অনুষ্ঠান, বই বিষয়ক আড্ডার অনুষ্ঠান। প্রথমেই জানতে চাই আপনার বইমেলায় এবারে কি কি বই এসছে বা কি ধরনের বই আপনি লিখে স্বচ্ছন্দ বোধ করছেন? বইমেলায় আমার দুটো বই আছে। একটা হচ্ছে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি সমস্যা কি করবেন। এটা হৃদরোগ, ডায়াবেটিস এবং কিডনি সমস্যার উপরে জেনারেল পিপলের সাধারণ জ্ঞানের উপরে সবসময় কি করতে হবে কি না করতে হবে সেই বিষয়ে ছোট ছোট করে লেখা একটা বই। এবং এখানে একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, স্ট্রেস আমরা জানি যে আমাদের টুকটাক স্ট্রেস সবারই থাকে। আমরা যেহেতু বই নিয়ে কথা বলছি, বই পাঠের সঙ্গে আসলে স্ট্রেস ম্যানেজমেন্টের সম্পর্ক কি আমরা খুঁজে পেতে পারি? অবশ্যই। আমরা প্রতিদিনের যে স্ট্রেসফুল লাইফ লিড করি সেখান থেকে রিলিফ পাওয়ার একটা প্রধান উপায় হচ্ছে বই পড়া। বই পড়লে আমাদের ব্রেনটা কুল হয় এবং বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় শরীরে, যেটা আমাদেরকে স্ট্রেস থেকে রিলিফ পেতে সাহায্য করে। বই একটা অনেক ভালো সঙ্গী স্ট্রেস থেকে মুক্ত হওয়ার জন্য এবং স্ট্রেসফুল না হওয়ার জন্য। বইয়ের সঙ্গে থাকলে যেটি হয় যে কিছুক্ষণের জন্য হলেও আমরা কিন্তু ভিন্ন একটা জগতে হারিয়ে যেতে পারি। অবশ্যই। মানুষের যে কল্পনার জগৎ সেটাকে উদ্দীপিত করে বই, এবং এটা আমাদের জীবনের জন্য, সুন্দর জীবনের জন্য খুবই প্রয়োজন। আমাদের যদি কল্পনা উদ্দীপিত না থাকে তাহলে আসলে ওই যে একটা রোবোটিক লাইফ, সেটা আসলে লাইফ না। মিউজিকও কিন্তু আমাদের ব্রেনকে খুব কুল করে এবং আমাদেরকে শান্ত থাকতে সাহায্য করে। আর একটা আছে পেট, মানে পেট বলতে পোষা প্রাণী। পোষা প্রাণী আমরা যদি বাসায় আমাদের একটা যে কোনো পাখি বা যে কোনো বিড়াল, কুকুর বা যে কোনো কিছু থাকে, এই পোষা প্রাণীও কিন্তু আমাদেরকে স্ট্রেস থেকে মুক্ত হতে অনেক সাহায্য করে। এবং আমি সম্প্রতি পড়েছি যে নেদারল্যান্ডসে একটি শব্দই আছে ডাচ ভাষায়, যে নিক্সেন মানে ডুইং নাথিং, অর্থাৎ কিছুই করছি না, মানে এমন কিছু করছি যেটার হয়তো বস্তুমূল্য নেই কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্টে খুব হেল্প করে। হয়তো প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া, মাছ ধরা, একটা পছন্দের গান শোনা কিংবা বই পড়া। আমি আবার সেই বইই ফেরত আসছি। আচ্ছা, আপনি জানতে চাই, আপনি লেখক যেহেতু প্রচুর পঠন পাঠন রয়েছে, ডিটেকটিভ নিয়ে আমরা একটু গল্প করতে চাই। আসলে এ ব্যাপারে আপনার শৈশব, কৈশোর এবং বর্তমান সময়ে গোয়েন্দা সাহিত্য আপনাকে কিভাবে আপনার কাছে ধরা দেয়? শৈশব বা কৈশোরে তখন আমাদের সময়ে গোয়েন্দা বলতে ছিল 3 গোয়েন্দা, রকিব হাসানের 3 গোয়েন্দা, এবং তারপরে আরেকটু বড় হয়ে আমরা পেয়েছি সত্যজিৎ রায়ের ফেলুদাকে। এবং আমার পড়া 3 গোয়েন্দার প্রথম বই হারানো তিমি, সত্যজিৎ রায়ের ফেলুদার প্রথম বই গোরস্থানে সাবধান। মানে বোঝাই যাচ্ছে যে কিন্তু প্রথম বইটা কিন্তু বাদশাহী আংটি। অবশ্যই। আমি যে বইটা প্রথম পড়েছি সেটা হচ্ছে গোরস্থানে সাবধান। এখন এই যে নামগুলো আমার মনে আছে কেন? কারণ বইগুলি আমার মনে এতখানি ছাপ ফেলেছে যে এতদিন পরেও আমার সেই স্মৃতিটা আমি ভুলতে পারিনি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনি বলছিলেন যে স্ট্রেস, আমি আবার আমার বইয়ে ফেরত আসি। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কিন্তু এই যে ডিটেকটিভ বই পড়া এটা খুব উপযোগী। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার সামনে একজন জলজান্ত ডিটেকটিভ এবং ডিটেকটিভ রাইটার বসে আছে? অবশ্যই। ডিটেকটিভ অলোকেশ রয়, কফি কোহলিক, কফি না খেলে যার মগজ খোলে না। হ্যাঁ, এবং আরেকটি কথা আমি এর আগেও কোথাও বলেছি যে কফি কিন্তু লেখকদের খুব বেশি তাড়িত করে। এবং আর্নেস্ট হেমিংওয়ে, আপনি জানেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই বইয়ের লেখক, এবং তিনি 1954-এ কিন্তু উনি নোবেল পুরস্কার পেয়েছেন। উনি এতটাই কফি প্রেমিক ছিলেন যে একটা ব্লেন্ড, একটা কফির একটা তৈরি হয়ে গিয়েছে ব্লেন্ড, যেটা কিনা হেমিংওয়ে ব্লেন্ড, এবং উনি ফ্রান্সে বসে প্রচুর কফি খেতেন। সেই ক্যাফেটার নাম হলো লো সিলেক্ট। এটা আমি পড়তে গিয়ে দেখলাম। কফির আর কি গুণাগুণ আছে যদি আমরা একটু জানতে চাই? আমিও খুব কফি খেতে পছন্দ করি। আচ্ছা, কফিতে আমরা যখন কফি পান করি তখন আমাদের কিছু নিউরোট্রান্সমিটার বা হরমোন রিলিজ হয় যেগুলি আমাদেরকে উদ্দীপিত করে। তার মধ্যে একটা হচ্ছে ডোপামিন, একটা সেরোটোনিন, একটা হচ্ছে অ্যাড্রেনালিন, আর একটা হচ্ছে কর্টিসল। এই 4টা হরমোন রিলিজ হয় কফি পান করার সাথে সাথে। আচ্ছা, আমি আসি। সেজন্যই আমরা যখন পরিমিত পরিমাণ কফি পান করি, সেই পরিমিত কফি পান আমাদেরকে উদ্দীপিত করে। ডোপামিন, সেরোটোনিন, এটা হচ্ছে হ্যাপি হরমোন বলে আমরা জানি। হ্যাপি হরমোন বলতে এটা ফিল গুড হরমোন। তো কফি যখন আমরা পরিমিত পরিমাণে পান করি তখন সেটা আমাদের একটা ফিল গুড ফিলিংস
আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, কফি মানে একাকি খাওয়ার চেয়ে যখন মানুষ দুজন মিলে খায় তখন কফির সঙ্গে কিন্তু একটা মানে আন্তঃযোগাযোগ, দুজন মিলে আড্ডার আমেজে যখন কফি খায় সঙ্গে একটা বই, আমি মনে করি এটার আমেজটাই আলাদা। অবশ্যই আপনি যত সুখাদ্য হোক, সুপানীয় হোক, সেটা অতিরিক্ত হলে কিন্তু তখন শরীরের জন্য নেতিবাচক একটা প্রভাব বিস্তার করতে পারে। আমরা একটু বইমেলার দিকে ফিরতে চাই। বইমেলায় আমরা প্রতি বছর যাই, এবারও মেলা শুরু হয়ে গিয়েছে, প্রাণের মেলা, 21শে বইমেলা। আপনার কি অভিব্যক্তি বা কেমন লাগছে বইমেলায় গিয়ে, বা কি প্রত্যাশা বইমেলার কাছে? আসলে বইমেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি, সেই ছোটোবেলা থেকে। ছোটোবেলায় সারা বছর ধরে টাকা জমাতাম একটু একটু করে, যে বইমেলায় গিয়ে পছন্দের বইটি কিনবো। সেই অভ্যাসটা এখনও আছে। বইমেলায় যাই, সারা বইমেলা ঘুরে টুরে হয়তো শেষের দিকে আমার পছন্দের বইটি কিনি। তো সব সময়ই আমার একটা পছন্দের তালিকায় থাকে ডিটেকটিভ। এখানে আমি একটা বই দেখতে পাচ্ছি, একটি খুনের প্রস্তাব। এটাও পাঞ্জেরি থেকে এসছে। নামটাও সুন্দর এবং প্রচ্ছদটাও অনেক সুন্দর, আই ক্যাচিং। এবং আমি জানি, আমি এই বইটা অলরেডি পড়েছি, এটার ভিতরের যে কন্টেন্ট সেটাও আমাদেরকে উদ্দীপিত করবে। যেমন কফি খেলে আমরা উদ্দীপিত হই, সেরকম এই বইটি পড়েও আমরা উদ্দীপিত হতে পারি। এবং আরেকটা জিনিস আমি এই সাথে বলে নিতে চাই, যে ডিটেকটিভ বই, হ্যাঁ, ডিটেকটিভ বই যখন আমরা পড়ি, এটা হচ্ছে একটা ম্যাগাজিন আছে যেটাকে রাইটার্স ব্লক ম্যাগাজিন বলে। সেইখানে একটা রিসার্চ পেপার পাবলিশড হয়েছিল, সেখানে লেখা আছে যে আমরা যখন ফিকশন পড়ি, তার মধ্যে যেমন থ্রিলার আমাদেরকে যেমন উদ্দীপিত করে, সেরকম যখন আমরা গ্যাংস্টার পড়ি সে সময় আমাদের ভিতরে অ্যাঙ্গার রাইজ করে। বাট যখন ডিটেকটিভ পড়ি তখন এই ডোপামিন এবং সেরোটোনিন রিলিজ হয়, যেটা ফিল গুড হরমোন, একটা যুক্তি মনস্কতা তৈরি হয়। অবশ্যই যখন আমরা চিন্তা করি, কোরিলেশনের এই ব্যাপারটা চলে আসে এবং আমরা তখন একটা যুক্তি মনস্ক দিকে যেতে পারি। এটা হতে পারে আমার ধারণা, যেহেতু মস্তিষ্কের একটি পার্টিকুলার সাইড যেটি কিনা লজিক্যাল থিঙ্কিং এর জন্য আসলে ব্যবহৃত হয়, সেই অংশটি যেহেতু জাগ্রত হয়, আমার ধারণা এটা যেটা বিভ্রান্তিমূলক যে অসুখগুলো আছে, যেমন আলঝেইমার্স, সিজোফ্রেনিয়া, আমার মনে হয় সেসব ক্ষেত্রেও কিন্তু উপকারী হতে পারে। অবশ্যই। এবং এখন ওয়ার্ল্ডের যে ক্যাওটিক সিচুয়েশন, এটার কিন্তু একটা মেইন কারণ যে আমরা যুক্তি মনস্ক না, আমরা হুইমসে চলি। এই হুইমস থেকে বের হয়ে আসার জন্য খুব বেশি কাজ করছে। ইয়েস, একেবারে এক্স্যাক্টলি। সো লেখক পাঠক এই দুজনের মধ্যে যে মেল বন্ধন, আমি মনে করি পাঠকের কিছু দায়িত্ব রয়েছে। পাঠককেও একটু বিচার্য একটা অবস্থানে যেতে হবে যে উনি কোন বই পড়বেন। এবং ভালো বই, যেটা ওমর খৈয়াম বলেছেন যে একটি বই অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। সো আমাদের কোট আনকোট এই তেমন বইয়ের দিকে মনে হয় নজর দেওয়া উচিত নাকি? অবশ্যই, এটা যেমন পাঠকের দায়িত্ব, সেরকম লেখকেরও দায়িত্ব এবং আমাদের এবং পাবলিশারদেরও দায়িত্ব। এটা আমি কেন বলছি, যে দেখেন, যখন আপনি চানাচুর দিবেন, একজনের কাছে চিপস দিবেন, সে কিন্তু যখন আপনি তার পাশেই যদি আপনি ফ্রুটস এবং অন্যান্য স্বাস্থ্যকর খাবার রাখেন, সে কিন্তু চানাচুর এবং চিপসের দিকেই যাবে। সুতরাং মুখরোচক যে জিনিস সেটা অবশ্যই জনপ্রিয়, বাট আপনাকে বুঝতে হবে, প্রকাশককেও বুঝতে হবে যে এই জনপ্রিয়তাটা ক্ষতিকর নাকি এটা স্বাস্থ্যসম্মত। এবং আপনি স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে বলছিলেন, বর্তমান সময়ে যারা আছে, এখন সময়টাই তো একটু টালমাটাল, এই স্ট্রেসকে কিভাবে আসলে নিজের মধ্য থেকে ম্যানেজ করা সম্ভব? নিজেরও তো কিছু পার্সোনাল কিছু টেকনিক্স তো থাকা উচিত। অবশ্যই থাকা উচিত। এর মধ্যে আমি যেটাকে সবচেয়ে বেশি মনে করি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করা। আমি এটা সবাইকে বলি এবং আমি নিজেও এটাকে ফিল করি। সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করলে আমরা স্ট্রেস কিন্তু 90% কমিয়ে নিতে পারি। কারণ কি, সোশ্যাল মিডিয়াতে ভালোর চেয়ে মন্দটাকেই প্রমোট করা হয় বেশি, ভায়োলেন্সকে প্রমোট করা হয় বেশি, বা এমন কিছু যেগুলি আসলে আমাদের জন্য ভালো না। সুতরাং আমরা যদি সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করতে পারি, অথবা সেটা সীমিত সময়ের জন্য, তাহলেও কিন্তু আমরা স্ট্রেস থেকে দূরে থাকতে পারি। আমার অভিজ্ঞতায় দেখেছি সোশ্যাল মিডিয়ার মোটামুটি একটা উল্লেখযোগ্য সংখ্যক কন্টেন্ট সেটা কিন্তু মিথ্যায় ভরপুর এবং লোক দেখানো। এবং আমার ধারণা এটা কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থে কিন্তু আমাদের বার্ট্রান্ড রাসেল বলেছেন যে আমরা আনহ্যাপি এই জন্য নয় যে আমাদের কম আছে, আমরা আমাদের নেইবারকে আউটশাইন করতে চাই। এবং মজার ব্যাপার যে মিথ্যামিথ্যি কিছু বিষয় দিয়ে কিন্তু ফেসবুক অন্য জায়গায় সয়লাভ থাকে যে আমার এই আছে ওই আছে, এটা একজনকে ব্যাকফুটে ফেলে দেয়। দুজনেই মিথ্যাচার করছেন, কিন্তু দুজনেই আবার একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার কাছে এক ধরনের হাহাকার, না পাওয়ার একটা বেদনা এগুলো তৈরি হয়। সোশ্যাল মিডিয়ার জন্য অনেকটাই দায়ী নাকি? অবশ্যই, কারণ আমরা কি মানুষকে দেখাতে চাই আমাদের ভালোটা, মন্দটাকে পিছনেই রাখতে চাই। সোশ্যাল মিডিয়া যেহেতু দেখানোর জিনিস, সুতরাং সেখানে আমি আমার সর্বোচ্চ যেটা ভালো সেটাই প্রদর্শন করব।
এবং তখন আমার পাশে যে বসে আছে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে সে কিন্তু আমার ওই ভালোটাই দেখছে, পিক করছে, মনে করছে যে এত সুখী, এত ভালো, কিন্তু তার পিছনে যে একটা দুঃখ ব্যথার কাহিনী থাকতে পারে সেটা কেউ চিন্তা করে না। এবং সেই সময়ই এই যে না পাওয়ার বেদনাটা বড় হয়ে দাঁড়ায় এবং আমরা একটা স্ট্রেসফুল কন্ডিশনে চলে যাই। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে মানুষের যে এই যে কনসেন্স তার কতটুকু পাওয়া উচিত, এবং এটা তো গৌতম বুদ্ধ খুব রাইটলি বলেছেন যে ডিজায়ার কিলস হ্যাপিনেস। এবং একজন তার কাছে এসেছিল যে আমি তো সুখী হতে চাই, আই ওয়ান্ট হ্যাপিনেস। তখন গৌতম বুদ্ধ বললেন যে আই মানে আমিত্ব, এটাকে বাদ দিতে হবে, অ্যান্ড আই ওয়ান্ট মানে চাহিদা, ডিজায়ার, এটাকেও বাদ দিতে হবে, হোয়াট ইজ রিমেইনিং ইজ হ্যাপিনেস। অর্থাৎ আমি যদি যৌক্তিক বিন্যাস নিজের মধ্যে ধারণ করি যে আমার যোগ্যতা কী, এর বিনিময়ে আমার কতটুকু পাওয়া উচিত, অমুকে পেরেছে বলে আমাকে পারতেই হবে, দ্যাটস নট দ্য ইস্যু। যে আমরা চাই যে আসলে গতকালকের আমির থেকে আমরা কতটা ছাপিয়ে যেতে পারি। আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা আমাদের আজকের শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমি আমার পাঠকদের জন্য একটাই কথা বলতে চাই, গোয়েন্দা বই পড়ুন, অন্যান্য বইও পড়ুন, বইয়ের সঙ্গে থাকুন, কারণ বই আমাদের জন্য অনিবার্য। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আজকের পর্ব এখানে ইতি টানছি। সবাই ভালো থাকবেন।